হ্যালো বন্ধুরা, সায়েন্স উইথ ক্ল্যারিটি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। এই চ্যানেলে আমি পদার্থবিদ্যা তথা বিজ্ঞানের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং বিভিন্ন বিষয়ে তোমাদের ধারণা পরিষ্কার করার চেষ্টা করব। আমি তোমাদের ক্লাস 12-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় তড়িৎক্ষেত্র নিয়ে তোমাদের সাথে কথা বলছিলাম, আলোচনা করছিলাম এবং এই তড়িৎক্ষেত্রে গাউসের সূত্রকে ব্যবহার করে কি করে বিভিন্ন সংস্থার ক্ষেত্রে তড়িৎক্ষেত্র বের করা যেতে পারে সেটা আমি তোমাদের শেখাচ্ছিলাম। আমি একটা নিরেট বা ফাঁপা পরিবাহী বা অপরিবাহী আহিত পরিবাহী বা অপরিবাহী গোলকের ক্ষেত্রে তড়িৎক্ষেত্র বের করে দেখিয়েছিলাম। আজকে আমি একটা অসীম দৈর্ঘ্যের চোঙাকৃতি আহিত চোঙাকৃতি অপরিবাহী দণ্ডের ক্ষেত্রে অপরিবাহী তারের ক্ষেত্রে আমি তড়িৎক্ষেত্র বের করে তোমাদের দেখাবো। সেই তারের ব্যাসার্ধের থেকে কম দূরত্বে অথবা ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে তড়িৎক্ষেত্র কেমন হতে পারে সেটা আমি তোমাদের দেখাবো। তাহলে আমি কি দেখাতে চাচ্ছি আজকে? অসীম দৈর্ঘ্যের সুষমভাবে আহিত অসীম দৈর্ঘ্যের সুষমভাবে আহিত অপরিবাহী তারের ক্ষেত্রে আমি তড়িৎক্ষেত্র বের করে আমি দেখাবো। তারের ক্ষেত্রে তড়িৎক্ষেত্র আমি বের করতে চাচ্ছি। ঠিক আছে, এই ক্ষেত্রে আমি তড়িৎক্ষেত্রের রাশিমালাটা কেমন হতে পারে, তার অভিমুখ কেমন হতে পারে সেটা আমি তোমাদের আজকে আলোচনা করে দেখাবো। ঠিক আছে, এবার দেখো, এখানেও আমরা দুটো কেস পাবো, একটা ব্যাসার্ধের থেকে কম দূরত্বে আর একটা ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে তড়িৎক্ষেত্রের রাশিমালা আমরা বের করব। ব্যাসার্ধের থেকে কম দূরত্বে এবং ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে আমরা তড়িৎক্ষেত্র বের করব। ঠিক আছে, এবং আমরা ধরে নেব যে তারটা এখানে অপরিবাহী উপাদান দিয়ে তৈরি। পরিবাহী হলে কি হবে, একটা জায়গায় একটু চেঞ্জ হবে, সেটা আমি তোমাদের বুঝিয়ে দেবো পরে। আগে আমি অপরিবাহীর জন্য বের করি। তারটাকে আমি অপরিবাহী ধরছি এবং তারটাতে আধান সুষমভাবে বণ্টিত হয়ে আছে, তাই আমরা বলছি সুষমভাবে আহিত অপরিবাহী তারের ক্ষেত্রে আমরা তড়িৎক্ষেত্র বের করবো এবং তারটা অনেকটা বড়। ঠিক আছে, অনেকটা বড়, তাই বলা হচ্ছে অসীম দৈর্ঘ্যের। তাহলে সেরকম একটা আমি আঁকছি, দেখো এখানে মোটা করে। দেখো এই তারটা তো অনেক বড়, ওপরে নিচে অনেকটা আছে, তার একটা অংশকে আমি এখানে দেখাচ্ছি যে এই তারটা অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত হয়ে আছে। সেই তারের এল দৈর্ঘ্যের একটা অংশকে আমি এখানে একে তোমাদের দেখাচ্ছি যে এই তারের অনেক বড় যে তারটা, তার এল দৈর্ঘ্যের একটা অংশকে আমি এখানে এঁকে দেখালাম। এই যে অংশটা আমি আঁকলাম তারের, সে তার দৈর্ঘ্য এল, তারটা অনেকটা বড়। ঠিক আছে, অনেকটা বড় তারটা, এইভাবে দেখানো হচ্ছে যে তারটা অনেকটা বড়, ওপরে নিচে অনেকটা বড়। ঠিক আছে, অনেকটা বিস্তৃত একটা তার। ঠিক আছে, এবার কি বলা হচ্ছে যে এইটা হচ্ছে আমার অক্ষ তারের, এটা হচ্ছে অক্ষ, মাঝ দিয়ে এই যে লাইনটা এখন আমি টানছি এটা আমাদের অক্ষ, এই তারটার অক্ষ এটা। তাহলে এই অক্ষ থেকে আর দূরত্বের একটা পি পয়েন্টে আমি তড়িৎক্ষেত্রের রাশিমালা বের করতে চাচ্ছি। এই পি পয়েন্টে আমি তড়িৎক্ষেত্র বের করতে চাচ্ছি। তাহলে আমি বারবার বলেছি এই ধরনের সিস্টেমে তড়িৎক্ষেত্র বের করার ক্ষেত্রে আমরা কি করি, একটা গাউসীয় তল নিই। তাহলে এখানেও একটা আমি গাউসীয় তল নেব। তাহলে গাউসীয় তলটা কেমন হবে এখানে? দেখো এখানে আমি যদি বাইরে থেকে দেখতাম এই তারটা এতটা মোটা নয়, এটা আমি ব্যাসার্ধের থেকে কম দূরত্বে তড়িৎক্ষেত্র কেমন হতে পারে সেটা বের করার জন্য আমি তারটাকে এরকম মোটা করে এঁকেছি। এমনিতে তারটা তো এত মোটা নয়, তাহলে তারটাতে আধান এরকমভাবে সুষমভাবে বণ্টিত হয়ে আছে। আমি যদি বাইরে থেকে দেখি তাহলে যেন বুঝতে পারছি যে তারটাতে আধান যেন রৈখিকভাবে বণ্টিত হয়ে আছে যেন। ঠিক আছে, তাহলে আমার এই পি পয়েন্টটা যদি বাইরে হতো, তারের বাইরে হতো, তাহলে সেই পয়েন্টে তড়িৎক্ষেত্র কেমন হতো, কিছু একটা হতো। এবং এই যেহেতু সুষমভাবে আহিত, এরকম পি এর কাছে এরকম আরেকটা পয়েন্ট যদি আমি এখানে আর নিতাম, তাহলে সেই পয়েন্টেও তড়িৎক্ষেত্র কী হতো, সেম হতো। তাহলে আমরা বুঝতে পারছি যে এইরকম যদি একটা চোঙাকৃতি তল আমি ভাবি, সেই চোঙাকৃতি তলের বিভিন্ন পয়েন্টে এই সমদূরবর্তী সমস্ত পয়েন্টগুলোতে তড়িৎক্ষেত্রের মান চারদিকে, একটা বৃত্তের চারদিকে সমান হবে এখানে। তাই এখানে চোঙাকৃতি তল হিসেবে আমি কি নিতে পারি, এরকম একটা চোঙকে নেব আমরা, এরকম একটা চোঙকে নেব যেই চোঙের ওপর আমার এই পি পয়েন্টটা বজায় থাকবে। ঠিক আছে, সেই রকম আমি ভাবছি যে আমি একটা চোঙাকৃতি তলকে এখানে গাউসীয় তল হিসেবে নিচ্ছি, যার ওপর এই পি পয়েন্টটা বিরাজমান, ঠিক আছে। তাহলে এরকম একটা চোঙাকৃতি তলকে আমি ভেতরে এরকম কল্পনা করছি। ঠিক আছে, এরকম একটা চোঙাকৃতি তলকে কল্পনা করছি যার ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এই ভেতরের এই চোঙাকৃতি তলটার চোঙটার ব্যাসার্ধ কত, আর।
ঠিক আছে। এবং ওপরের এই যে বৃত্তাকার, এই ভেতরের যে গাউসীয় তলটাকে আমরা বোঝাচ্ছি একটা চোঙ এঁকে, ওই ভেতরের যে চোঙটা, বড় চোঙের ভেতরের যে চোঙটা, মোটা চোঙের ভেতরের যে চোঙটা, সেইটাকে আমি বলছি এখানে আমার গাউসীয় তল। পুরো যে বদ্ধ চোঙটা সেটা আমার গাউসীয় তল হিসেবে কাজ করছে। তাহলে সেই বদ্ধ চোঙটা এরকম 3টে তল দিয়ে গঠিত। ওপরে একটা বৃত্তাকার তল আছে যেটাকে আমি S1 নাম দিয়ে বোঝাচ্ছি, নিচে একটা এরকম বৃত্তাকার তল আছে যেটাকে আমি S3 নাম দিয়ে বোঝাচ্ছি এখানে, আর এরকম একটা বাঁকানো তল আছে চোঙের যেটাকে আমি S2 নাম দিয়ে বোঝাচ্ছি। তাহলে ভেতরের যে আমি পাতলা চোঙটাকে দেখিয়েছি, কম ব্যাসার্ধের চোঙটাকে দেখিয়েছি, সেটা এরকমের 3টে তল দিয়ে গঠিত, দুটো বৃত্তাকার আর একটা বক্রতল চোঙের, এই 3টে তল দিয়ে ভেতরের এই চোঙটা গঠিত হয়েছে। ঠিক আছে। এইবার আমরা কি বলছি যে আমার উদ্দেশ্য পি পয়েন্টে তড়িৎক্ষেত্র বের করা বা ওই অঞ্চলে তড়িৎক্ষেত্রটা কেমন সেটাকে বের করা। ঠিক আছে। তাহলে আমার কি লিখতে হবে? গাউসের সূত্র লিখতে হবে। গাউসের সূত্র লেখার আগে আমার গাউসীয় তলের অভ্যন্তরে কতটুকু আধান আছে সেটাকে লিখতে হয়। সেটা করার জন্য আমি দেখো তারটাকে যদি বাইরে থেকে দেখতাম তাহলে আধান এইভাবে রৈখিকভাবে এই সমস্ত তারে, অসীম দৈর্ঘ্যের তারে বণ্টিত হয়ে আছে। তাহলে সেই হিসেবে আমরা বলতে পারি তারের একটা রৈখিক আধান ঘনত্ব আছে। আবার আমি যদি খুব মাইক্রোস্কোপ দিয়ে একদম ভেতরে চলে যাই, তারটাকে অনেক মোটা করে দেখি, তাহলে বলতে পারি এই তারে আধান এই আয়তন জুড়ে ছড়িয়ে আছে, তারের আয়তন জুড়ে যেন আধান ছড়িয়ে আছে। সেই হিসেবে আমরা বলতে পারি তারে একটা আয়তন আধান ঘনত্ব আছে। আর বাইরে থেকে দেখলে আমরা বলতে পারি তারের একটা রৈখিক আধান ঘনত্ব আছে। তাহলে আমি সেই হিসেবে তারের দুই রকম আদান ঘনত্ব এখানে ধরছি। বাইরের হিসেবে ধরছি রৈখিক আদান ঘনত্ব, আর একদম ভেতর থেকে দেখলে তার একটা আয়তন আদান ঘনত্ব আছে। এই দু রকম ঘনত্বটাকে আমি কি করে কানেক্ট করতে পারি সেটা আমি প্রথমে তোমাদের দেখাচ্ছি। এই মোটা যে তারটা, ঠিক আছে, সেইটার ব্যাসার্ধ হচ্ছে আমাদের এ, অ্যাকচুয়াল যে তারটা তার ব্যাসার্ধ হচ্ছে আমাদের এ, তার ব্যাসার্ধের থেকে কম দূরত্বে আমার তড়িৎক্ষেত্র বের করা আমার এখানে উদ্দেশ্য। ঠিক আছে। তাহলে এটা আমরা কি করে করতে পারি দেখি এবার আমরা। ঠিক আছে। তাহলে সেটা করার জন্য আমি কি বলছি যে তারের রৈখিক আধান ঘনত্বকে আমি ল্যামডা ধরে নিচ্ছি। তাহলে তারের রৈখিক আধান ঘনত্ব আমাদের এখানে ল্যামডা ধরছি। ঠিক আছে। তো তারের রৈখিক আধান ঘনত্বকে আমরা ল্যামডা ধরছি, এবং ভেতর থেকে দেখলে আয়তন আধান ঘনত্বকে আমরা রো ধরছি। সো এবং আয়তন আধান ঘনত্বকে আমরা কি ধরছি এখানে? রো ধরছি। ঠিক আছে। আয়তন আধান ঘনত্বকে আমরা রো ধরছি। এবার দেখো এই রৈখিক আর আয়তন আদান ঘনত্বকে আমরা কি করে কানেক্ট করতে পারি। তাহলে এল দৈর্ঘ্যের যে মোটা যে অ্যাকচুয়াল তারটাকে আমি দেখিয়েছি, তারের একটা অংশকে দেখিয়েছি, তার ভেতরে কতটুকু আধান আছে। এল দৈর্ঘ্যে যদি একক দৈর্ঘ্যে যদি ল্যামডা আধান থাকে, রৈখিক আধান ঘনত্ব ল্যামডা, তাহলে একক দৈর্ঘ্যে ল্যামডা পরিমাণ আধান আছে। তাহলে এল দৈর্ঘ্যে কতটুকু আধান আছে? ল্যামডা ইন্টু এল, এই পরিমাণ আধান আছে। তাহলে এটা সমান আমি কি বলতে পারি, এই যে তারের এল দৈর্ঘ্যের অংশে কতটুকু আধান আছে যদি আয়তন জুড়ে আধান ছড়িয়ে থাকে ভাবতাম, তাহলে এই এল দৈর্ঘ্যের এবং এ ব্যাসার্ধের যে তারটা, তার আয়তন কত? তার আয়তন হচ্ছে পাই স্কোয়ার এল। তাহলে তাতে তার আয়তন আধান ঘনত্ব যদি রো বলি, তাহলে একক আয়তনে রো পরিমাণ আধান আছে। তাহলে পাই স্কোয়ার ইন্টু এল, এই আয়তনে কতটুকু আধান থাকবে? এটা ইন্টু রো, এই পরিমাণ আধান থাকবে। সো আমরা কি বলতে পারি এখান থেকে? রো ইজ ইকুয়াল টু কী হবে? ল্যামডা বাই পাই এ স্কোয়ার। এটা হচ্ছে আমরা বলতে পারি আয়তন আধান ঘনত্ব তারটার। ঠিক আছে। এবার আমরা কি লিখব? গাউসের সূত্র লিখব। ঠিক আছে। গাউসের সূত্র লিখব। তাহলে গাউসের সূত্র অনুযায়ী আমরা কি বলেছিলাম যে টোটাল যে নির্গত তড়িৎ ফ্লাক্স, একটা বদ্ধ তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স, একটা বদ্ধ তল, এইভাবে বদ্ধ তলটাকে বোঝাচ্ছি। এখানে বদ্ধ তল বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? এই যে ভেতরের যে পাতলা চোঙাকৃতি তলটা, যার ব্যাসার্ধ ছোট হাতের আর, সেই ছোট হাতের আর ব্যাসার্ধের যে চোঙাকৃতি তলটা, চোঙের পুরো 3টে তলকে একসাথে মিলে যে চোঙটা হয়েছে সেটাকে কিন্তু বোঝানো হয়েছে। ওই বদ্ধ তলটাকে আমরা বলছি এখানে গাউসীয় তল। ওই পুরো চোঙটাকে বলছি এখানে গাউসীয় তল। ঠিক আছে। তাহলে সেই বদ্ধ তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স উইল বি ইকুয়াল টু কী হবে? এটা সমান কী হবে? কিউ বাই এপসাইলন। কিউ বলতে কি? ওই গাউসীয় তলের অভ্যন্তরে কতটুকু টোটাল আধান আছে। তাহলে আমার এই আর ব্যাসার্ধের যে চোঙটা, তাতে কতটুকু আধান থাকবে টোটাল? তাতে আমার এতটুকু আধান থাকবে যে পাই আর স্কোয়ার এল, এটা হচ্ছে ওই ভেতরের চোঙটার আয়তন, ইন্টু কী হবে? রো, এই পরিমাণ আধান ওটাতে আছে, ওই ভেতরে আছে। ঠিক আছে। এবার আমরা কি করতে পারি দেখো, এবার আমরা এই যে পুরো যে চোঙটা তাকে 3টে সারফেসের সমবায় হিসেবে লিখতে পারি। ওপরের সারফেসটাকে আমরা কি বলছি? ওপরের সারফেসটাকে আমরা বলছি S1। তাহলে সেই হিসেবে আমি এখানে লিখছি S1। ঠিক আছে। সেই হিসেবে আমি লিখছি S1 প্লাস আমি কি লিখছি? ই ডট ডিএস, তারপরে কি লিখছি আমি? S2, আর এখানে কি লিখছি? ই ডট ডিএস
S3 ই ডট ডিএস S3 লিখছি আমি এখানে। ঠিক আছে, এবার কিন্তু আর দেখো আমি গোল সিম্বল দিইনি, এই তিনটেতে ভেঙে যখন লিখেছি। আচ্ছা, তিনটেতে ভেঙে লিখলাম এই ব্যাপারটাতে কী বোঝাতে চাইছি একটু আমি বলে দিচ্ছি, দাঁড়াও। তো পাই স্কোয়ার এল, আর রো মানে কী হয়েছে আমাদের, রো মানে হচ্ছে ল্যামডা বাই পাই এ স্কোয়ার, এরকমটা আমাদের হবে। এখন দেখো এই যে আমি লিখেছি এই তিনটে সারফেস নিয়ে তো পুরো এসটা গঠিত। এস বলতে এখানে কি বোঝানো হচ্ছে, এস বলতে ভেতরের এই পাতলা চোঙাকৃতি তলটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, যার ওপরের এই সারফেসটাকে বলা হচ্ছে এস, নিচের এটাকে বলা হচ্ছে S3, আর এটাকে বলা হচ্ছে S2। তাহলে এই তিনটে তল নিয়ে টোটাল চোঙটা গঠিত হয়েছে। তাহলে তুমি যখন ই ডট ডিএস বদ্ধতল সাপেক্ষে লিখছিলে, সেই বদ্ধতল এই তিনটে তল দিয়ে গঠিত। S1 নিজে কিন্তু বদ্ধ নয়, S3 নিজে একটা ক্লোজড সারফেস নয়, বদ্ধ নয়। এই তিনটে মিলে S1 S2 আর S3 মিলে টোটাল এই গাউসীয় বদ্ধ তলটাকে তোমার তৈরি করেছে, টোটাল চোঙটাকে তৈরি করেছে। তাই আমি কি করেছি, ওই বদ্ধটাকে যখন আমি তিনটে তলের সমবায় হিসেবে লিখছি, এবং তিনটের কেউই নিজেরা বদ্ধ তল নয়, তাই তাদের আগে আমি আর এই গোল সিম্বলটা দিইনি, ক্লোজড সিম্বলটা আমি তাদের আগে দিইনি কিন্তু। তাই দেখো ই ডট ডিএস S1 আমি লিখেছি, মানে বোঝাচ্ছি আমি S1 তল সাপেক্ষে যে ফ্লাক্সটা নির্গত হচ্ছে সেটাকে বোঝাচ্ছি। ই ডট ডিএস S2 লিখে আমি বোঝাতে চেয়েছি যে S2 তল সাপেক্ষে কতটুকু তড়িৎ ফ্লাক্স নির্গত হচ্ছে, সেরকম S3 তল সাপেক্ষে কতটুকু তড়িৎ ফ্লাক্স নির্গত হচ্ছে সেটাকে আমি বোঝাতে চাইছি। ঠিক আছে, কিন্তু এরা কেউ বদ্ধ নয় বলে আমি আর ওখানে গোল সিম্বলটা দিইনি, ওই ক্লোজড সিম্বলটা দিইনি। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার S1 এর অভিমুখ কোন দিকে, অভিলম্ব বরাবর, ওই তলের অভিলম্ব বরাবর। কোন দিকে, অভিলম্ব বরাবর বাইরের দিকে। ঠিক আছে, তাই S1 এর অভিমুখ এরকম বাইরের দিকে হবে। এটাকে যদি আমি এই বড় ছবিটাতে দেখাই, তাহলে S1 এর অভিমুখ কোন দিকে হবে আমাদের, এরকম তল সাপেক্ষে কোন দিকে হবে, বাইরের দিকে হবে, এরকম বাইরের দিকে হবে। ঠিক আছে, সেরকম S3 এর অভিমুখ কোন দিকে হবে, এরকম বাইরের দিকে হবে। এটাকে আমরা N3 ক্যাপ দিয়ে বোঝাচ্ছি। আর এই বাঁকানো যে চোঙের যে বাঁকানো তলটা, বক্রতলটা, তার অভিমুখ কোন দিকে, তার অভিমুখ হচ্ছে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে। বাঁকানো তলটার অভিমুখ হচ্ছে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে, যেটাকে আমরা এইভাবে বোঝাচ্ছি যে বাঁকানো তলটার অভিমুখ হচ্ছে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে। এই ছোট হাতের N দিয়ে একটা তলের অভিমুখ সাধারণত বোঝানো হয়। তাহলে N1 ক্যাপ দিয়ে আমি বোঝাচ্ছি S1 এর অভিমুখ কোন দিকে, N3 ক্যাপ দিয়ে বোঝাচ্ছি S3 এর অভিমুখ কোন দিকে। ঠিক আছে, আচ্ছা তাহলে এইভাবে আমাদের লিখলাম আমরা জিনিসগুলো। ঠিক আছে, এবার দেখো এইখানে যদি একটা পয়েন্টে আমি কথা ভাবতাম, এই পি পয়েন্টের কথা যদি ভাবতাম, এখানে পি পয়েন্টটা আছে, আর এখানে যদি চার্জ এরকম খুব থাকতো, এরকম কিছু না বলে দিলে চার্জ আমরা পজিটিভ ধরে নেবো, তাহলে আমরা ল্যামডা এখানে পজিটিভ ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে যদি পি পয়েন্টটা থাকতো, এখানে যদি আমি +1 কুলম্ব চার্জ রাখতাম, কোনো একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র বের করা মানে কি +1 কুলম্বের উপর বল, তাহলে সেই পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হতো, এই অক্ষ থেকে বাইরের দিকে হতো, কারণ ভেতরের প্লাস চার্জগুলো এই +1 কুলম্বকে বিকর্ষণ করতো। তাই এই সব পয়েন্টে, এই পি পয়েন্ট বা তার কাছাকাছি যে কোনো পয়েন্টে যেগুলো ওই চোঙের ওই বক্রাকার তলের উপরে আছে, তা সেই পয়েন্ট দিয়ে তড়িৎ ক্ষেত্র কোন দিকে ক্রিয়া করবে, সবসময় এরকম বাইরের দিকে ক্রিয়া করবে, এবং ওই বক্রতলের চোঙের বক্রতলের প্রতিটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কী হবে, সমান হবে। তাহলে ই যদি এইভাবে বাইরের দিকে ক্রিয়া করে, তাহলে ই এর সাথে N3 অ্যাঙ্গেল কত হবে, N3 অ্যাঙ্গেল দেখো 90 ডিগ্রি হয়ে যাবে, কারণ ই এরকম বাইরের দিকে ক্রিয়া করছে আর N3 এরকম নিচ দিকে ক্রিয়া করছে, দুটোর সাথে দেখো পারপেন্ডিকুলার, দুটো পরস্পরের লম্বভাবে আছে। তাহলে ই ভেক্টরের সাথে N3 ক্যাপ ভেক্টরের ডিরেকশন কী হবে, 90 ডিগ্রি হবে। সেরকম ই ভেক্টরের সাথে N1 এর ডিরেকশন কী হবে, ওটাও 90 ডিগ্রি হবে। তাহলে ই এর সাথে S1 যে ক্ষেত্র ভেক্টরটা, তার অভিমুখ হবে 90 ডিগ্রিতে। আর ই ভেক্টরের সাথে S3 এই ক্ষেত্র ভেক্টরটারও অভিমুখ কোন দিকে হবে, N3 ক্যাপ বরাবর হবে। মানে S3কে যদি ক্ষেত্র ভেক্টর হিসেবে তুমি ভাবো, তার অভিমুখও ই এর সাথে লম্বভাবে আছে। অন্যদিকে S2 যে ক্ষেত্র ভেক্টর, S2কে যদি ক্ষেত্র হিসেবে ভাবো, ক্ষেত্র ভেক্টর হিসেবে ভাবো, তার অভিমুখ কোন দিকে হবে, তার অভিমুখ হবে ই বরাবর, কারণ ইটা আর এখানে N2 ক্যাপ এখানে প্যারালাল। ঠিক আছে, পরস্পর সমান্তরাল। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আশা করি আমি বোঝাতে পেরেছি। এবার এগুলো যদি আমরা এখানে লিখি, তাহলে কি দাঁড়াবে আমাদের, দেখি আমরা। তাহলে দেখো কি দাঁড়াবে আমাদের এখানে, যে এরকমটা আমাদের হবে। তাহলে এবার আমরা কি লিখতে পারি, তাহলে S1 তল সাপেক্ষে কতটা ফ্লাক্স নির্গত হচ্ছে সেটাকে যদি বের করতে চাই, ই এর সাথে ওই তলে এই ডিএস এর যে অভিমুখ, তার অ্যাঙ্গেল কত, তার অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি এরকম 90 ডিগ্রি এখানে। সো S1 আমাদের হয়েছে এখানে। ঠিক আছে, তারপরে কি হবে আমাদের, যে ই ডট ডিএস, তাহলে ই আর ডিএস এর এখানে অ্যাঙ্গেল কত, 0, তাহলে cos 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কি হবে S2 প্লাস কি হবে ই ইন্টু ডিএস ইন্টু কী হবে cos 90 ডিগ্রি। ঠিক আছে, আর এখানে কি হবে আমাদের
এখানে কি হবে আমাদের, এটা হবে S3। ঠিক আছে, তাহলে তাহলে বুঝতে পারলে কেন এটা 90 ডিগ্রি হলো, আশা করি বোঝাতে পেরেছি আমি। তাহলে এবার আমরা কি লিখতে পারি, পাই পাই এখানে কেটে যাবে, তাহলে কী হয়ে যাবে আমাদের এল ল্যামডা বাই এপসাইলন, এল ল্যামডা বাই এপসাইলন ইন্টু কী হবে আর স্কোয়ার বাই এ স্কোয়ার, এরকম রেজাল্ট আমাদের দাঁড়াবে। ঠিক আছে, তাহলে এবার দেখো এই cos 90 ডিগ্রির ভ্যালু 0, তাহলে এখানে আমরা কি বলবো, এই ভ্যালুটা 0 হয়ে যাবে, প্রথম ভ্যালুটা 0 হয়ে যাবে, cos 90 ডিগ্রি 0 হওয়ায় সব গুণ করলেও সব 0 হয়ে যাবে। এখানে cos 0 এর ভ্যালু 1, আর এর মান এই S2 সারফেসের প্রত্যেকটা বিন্দুতে, S2 যে বক্রতল, চোঙের যে বক্রতলটা, তার প্রতিটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কি সমান, তড়িৎ ক্ষেত্রের মান সমান হওয়ায় আমরা কি বলছি, ই ভেক্টরটার ভ্যালু সমান হয়, ইটাকে আমরা এই ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি। তাহলে এখানে কি লিখবো, ডিএস, এখানে S2 লিখবো, প্লাস কি হবে, এটা কি হবে 0, তাহলে কি হবে এল ল্যামডা বাই এপসাইলন ইন্টু কী হবে আর স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, এরকমটা হবে। ওকে, এবার এই ডিএস মানে কি, ডিএস মানে কি বলছি বারবার, যে ভেতরের যে পাতলা চোঙটা আমি ভেবেছি, সেই চোঙটা তিনটে তল দিয়ে গঠিত, S1 S2 S3। S1 বলতে ওপরের বৃত্তাকার তলটাকে বুঝিয়েছি, S2 বলতে বাঁকানো তলটাকে বুঝিয়েছি, আর S3 বলতে নিচের বৃত্তাকার তলটাকে বুঝিয়েছি। তাহলে S2 হচ্ছে আমাদের বাঁকানো তলটা, চোঙের বক্রতল, আর চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত হয়, বক্রতলের ক্ষেত্রফল হয় 2πr/L। তাহলে এই যে S2 ডিএস ইন্টিগ্রেশন লেখা হয়েছে, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে যে S2 তলটার ক্ষেত্রফলটা কত, তাহলে S2 তলটার ক্ষেত্রফল কত আমাদের 2πr/L, তাহলে E ইন্টু কী হবে 2πr/L। ঠিক আছে, 2πr/L, সো এটা ইজ ইকুয়াল টু কত হবে এল ল্যামডা বাই এপসাইলন ইন্টু কী হবে আর স্কোয়ার বাই এ স্কোয়ার, এরকমটা আমাদের হবে। ঠিক আছে, তাহলে ই এর মান আমরা এখানে কত পাবো, সো দেয়ারফর ই ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, যে ল্যামডা বাই 2π এপসাইলন ইন্টু কী হবে, একটা এল দেখো কেটে যাচ্ছে, এখানে একটা আর কেটে যাচ্ছে, তাহলে কি হবে আর বাই কী হবে আমাদের এ স্কোয়ার, এরকমটা আমাদের দাঁড়াবে। সো কী হলো আমাদের আনসার অ্যাট লাস্ট, সো ল্যামডা বাই 2π এপসাইলন ইন্টু আর বাই এ স্কোয়ার, এরকম রেজাল্টটা আমাদের হলো। তাহলে এবং ওই ভেতরের ওই পয়েন্টটাতে তড়িৎ ক্ষেত্র কোন বরাবর ক্রিয়া করছে, ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে, সো ই ভেক্টর ইজ ইকুয়াল টু কী লিখতে পারি আমরা, সো ল্যামডা বাই 2π এপসাইলন ইন্টু কী হবে আর বাই এ স্কোয়ার ইন্টু কী হবে আমাদের আর ক্যাপ, এই বরাবর আমার তড়িৎ ক্ষেত্রটা ক্রিয়া করছে, এইভাবে আমি বোঝাচ্ছি। তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধের থেকে কম দূরত্বে চোঙের ভেতরের একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র কেমন হচ্ছে তার রাশিমালা। এখানে দেখো ল্যামডা 2π এপসাইলন এ এগুলো সব কনস্ট্যান্ট, তাহলে ভেরিয়েবলটা হচ্ছে এখানে আর এর সাথে সাথে তাহলে ই এখানে কি প্রপোর্শনাল, ইজ প্রপোর্শনাল টু আর, কোন অংশে হচ্ছে এটা, ইজ প্রপোর্শনাল টু আর, কোন অংশে হচ্ছে, এটা হচ্ছে তারটার ভেতরে ব্যাসার্ধের থেকে কম দূরত্বে। ঠিক আছে, এবার আমরা দেখব ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটা কেমন হবে। সেটা করার জন্য এই সেম রকমই আমি করব। তাহলে কেস 2 আমাদের কি হবে, কেস 2 আমাদের হবে ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটা কেমন হতে পারে সেইটা। ঠিক আছে, ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে এবার তড়িৎ ক্ষেত্র আমাদের কেমন হতে পারে সেটা আমরা এখানে দেখব। ঠিক আছে, ওকে, তাহলে দেখো সেটা আমরা এখন করব, যে ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটা আমাদের কেমন আসে। তো কেস 2 হিসেবে আমরা কি পাচ্ছি, এখানে দেখো কেস 2 হিসেবে আমরা কি পাচ্ছি, যে ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটা কেমন হচ্ছে। তো কেস 2 হিসেবে পাচ্ছি ব্যাসার্ধের সমান দূরত্বে বা বেশি দূরত্বে তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটা কেমন হতে পারে। তো সেটা করার জন্য কী করছি, এরকম অসীম দৈর্ঘ্যের একটা তার আছে, এবার যখন আমরা ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে ধরবো তখন তারটাকে এরকম খুব পাতলা বলে ধরে নেব, তারটাকে এরকম পাতলা বলে ধরে নিচ্ছি। আগের বার ভেতরটাকে বোঝার জন্য এরকম মোটা করে দেখিয়েছিলাম আমি ভেতরে কী ঘটনা ঘটছে, এবার যখন আমি ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে দেখছি সেই অংশটা বোঝানোর জন্য এইভাবে দেখানো হয়েছে। এখানে আধান সুষমভাবে ছড়িয়ে আছে তারে, এরকম ওপরে নিচে অনেক দূর পর্যন্ত তারটা বিস্তৃত, তাহলে এটার জন্য এটা থেকে আর দূরত্বের একটা পি পয়েন্ট তড়িৎ ক্ষেত্র বের করার জন্য আমরা একটা গাউসীয় তল ধরবো। এখানেও গাউসীয় তলটা এরকম হবে, আমাদের চোঙাকৃতি তল হবে। ঠিক আছে, এখানেও গাউসীয় তলটা আমাদের এরকম চোঙাকৃতি তল হবে। ঠিক আছে, তাই সেরকম একটা চোঙাকৃতি তলকে গাউসীয় তল হিসেবে ধরলাম আমরা। এর দৈর্ঘ্য আমরা ধরছি এল। ঠিক আছে, এই চোঙটার দৈর্ঘ্য আমরা ধরছি এল, এরকম একটা চোঙাকৃতি তলকে আমরা গাউসীয় তল হিসেবে নিচ্ছি, যার ইয়েটা হচ্ছে এল, যার দৈর্ঘ্যটা হচ্ছে এটা হচ্ছে আমাদের পি পয়েন্ট। আর আধান এরকমভাবে আছে, এখানে রৈখিকভাবে বণ্টিত হয়ে আছে এরকমভাবে, এই তার বরাবর এরকমভাবে ছড়িয়ে আছে আধানগুলো। ঠিক আছে, এরকমভাবে আছে। ঠিক আছে, এবার এই যে গাউসীয় তলটাকে আমি চোঙাকৃতি তলটা নিলাম, এটা এরকম তিনটে তল দিয়ে গঠিত। ওপরেরটাকে আমরা বলছি S1, নিচেরটাকে বলছি S3, আর বাঁকানো অংশটাকে বলছি
বাঁকানো অংশটাকে বলছি S2, তাহলে এই তিনটে তল নিয়ে আমাদের এই চোঙটা গঠিত, S1 S2 আর S3 এই তিনটে দিয়ে আমাদের এই চোঙটা গঠিত হয়েছে, এবং আমি পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্রটাকে বের করতে চাচ্ছি। তাহলে গাউসীয় তল হচ্ছে আমাদের এই চোঙাকৃতি তল, এই চোঙের বক্রতলের প্রতিটা বিন্দুতে, বক্রতল বলতে S2-র প্রতিটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কী হবে এখানে সমান হবে। তাহলে সেমভাবে এবার গাউসের সূত্র প্রয়োগ করতে পারি, ঠিক আছে। তাহলে গাউসের সূত্র প্রয়োগ করলে কী হবে এক্ষেত্রে আমার যে ই ডট ডিএস একটা বদ্ধ তলের ক্ষেত্রে, বদ্ধ তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স ইজ ইকুয়াল টু কী হবে আমাদের এই বদ্ধ তলে আবদ্ধ তড়িৎ আধান বা এপসাইলন। তাহলে এই বদ্ধ তলে এখানে আবার কতটুকু আধান থাকবে, আমরা ধরছি আধানের রৈখিক আধান ঘনত্ব ল্যামডা। তাহলে একক দৈর্ঘ্যে যদি ল্যামডা আধান থাকে, এই এল দৈর্ঘ্যে কতটুকু আধান আছে, এল দৈর্ঘ্যে আছে ল্যামডা এল, এই পরিমাণ আধান এই বদ্ধ তলের ভেতরে আছে, কারণ এই চোঙটা এই S1 S2 আর S3 এই তিনটে সারফেস মিলে একটা বদ্ধতল তৈরি করেছে, ঠিক আছে। সেই বদ্ধতলটাকে আমরা বলছি এস। তাহলে সেই বদ্ধতলের জন্য আমরা গাউসের সূত্র লেখার জন্য ই ডট ডিএস এরকম ক্লোজ সারফেস লিখে কী লিখছি, ল্যামডা এল বাই কী হবে এখানে এপসাইলন। এপসাইলন হচ্ছে ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতাটাকে বোঝাচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, আমরা লিখতে পারি এবার এই বদ্ধতলটা তিনটে তলের সমবায় হিসেবে আমরা জিনিসটাকে এইভাবে ভেঙে দিতে পারি যে ই ডট ডিএস S1 প্লাস কি লিখতে পারি ই ডট ডিএস S2 প্লাস ই ডট ডিএস S3, আগেরবার যেরকম করেছিলাম সেমভাবেই এটা এগোবে এরকম করে। সো S2 প্লাস কী হবে ই ডট ডিএস S3, এরকমটা আমাদের হবে, ঠিক আছে। ই ডট ডিএস S3, ঠিক আছে, আগেরবার যেভাবে করেছিলাম সেইভাবেই দেখো হলো। সো দিস ইজ ইকুয়াল টু কী হবে ল্যামডা এল বাই কী হবে আমার এপসাইলন, এরকমটা আমাদের হবে। এখন এখানেও দেখো এই প্লাস চার্জগুলো এখানে আছে, তাহলে এখানে যদি আমি +1 কুলম্ব চার্জ রাখতাম, তাকে কী করতে হয় ভেতরের প্লাস চার্জগুলো বিকর্ষণ করতে হয় বরাবর। তাহলে এখানেও বুঝতে পারছি যে এই পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে, ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে হবে। পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হবে এরকম ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে। আর S2 তো বাঁকানো তল, বাঁকানো তলের অভিমুখ অ্যাকচুয়ালি কোন দিকে হয়, বাঁকানো তলের অভিমুখ কোন দিকে হয়, বাঁকানো তলের অভিমুখ হয় হচ্ছে এরকম। বাঁকানো একটা তলকে যদি ভেক্টর হিসেবে ভাবি, তার একটা অভিমুখ থাকে, এখানে এই S2 যে বাঁকানো তলটা তার অভিমুখ কোন দিকে, তার অভিমুখ ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে, যেটা আগেও বুঝিয়েছিলাম। আর S1-এর অভিমুখ কোন দিকে, এরকম ওপরের দিকে এখানে। S3-এর অভিমুখ কোন দিকে, এরকম এরকম বাইরের দিকে এখানে N3 ক্যাপ বরাবর, ঠিক আছে। তাহলে ই ভেক্টরের সাথে N2 ভেক্টরটা সমান্তরাল, N2 ক্যাপ ভেক্টরটা সমান্তরাল, ই ভেক্টরের সাথে S1-এর যে অভিমুখ N1 ক্যাপ ভেক্টর সেটা লম্বভাবে আছে, সেরকম N3 ক্যাপ ভেক্টরটাও ই এর সাথে লম্বভাবে আছে। তাহলে আমরা কি বলতে পারি এখানে, সো বা আমরা কি লিখতে পারি যে ই ইন্টু ডিএস, তাহলে S1 তল দিয়ে কতটা তড়িৎ ফ্লাক্স নির্গত হচ্ছে সেটা লেখার জন্য আমরা কি বলছি, এই ই আর S1-এর যে অভিমুখ তার অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তাহলে তাদের যদি ডট প্রট করি এরকমটা আমাদের হবে, ঠিক আছে। এখানে কী হবে S1 প্লাস কী হবে ই ইন্টু ডিএস, তাহলে কী হচ্ছে ই ইন্টু ডিএস ইন্টু কী হবে cos 0 ডিগ্রি, কারণ ই ভেক্টরের সাথে S2 তল সাপেক্ষে তার যে একটা ডিএস ছোট একটা ক্ষেত্রফল তার অভিমুখ কোন দিকে আছে, সমান্তরালে আছে, ঠিক আছে। সেই জন্য আমরা এখানে cos 0 লিখলাম, ঠিক আছে। তারপরে কী হবে S2 প্লাস কী হবে ই ইন্টু ডিএস ইন্টু কী হবে cos 90 ডিগ্রি, কারণ ই ভেক্টর আর ডিএস ভেক্টর তার অভিমুখ তারা লম্বভাবে আছে। ডিএস ভেক্টর বলতে কী বোঝানো হচ্ছে, ওই S3 সারফেসে ছোট্ট একটা যদি ডিএস তুমি নাও তার যে অভিমুখ সেইটাকে বোঝানো হচ্ছে। তাহলে সেইটার সাথে ই ভেক্টরটা কত অ্যাঙ্গেলে আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে এইভাবে আমরা করছি। সো দিস ইজ ইকুয়াল টু কী হবে ল্যামডা এল বাই এপসাইলন, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, ওপরেরটা তোমায় কী দেবে cos 90 ডিগ্রি 0 দেবে, প্লাস কী হবে ই সবখানে একই, তাহলে আমি ওই বাঁকানো তলের S2 যে বাঁকানো তল তার প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান একই, তাই আমি ইন্টিগ্রেশন করার জন্য ইটাকে বাইরে নিয়ে আসলাম, এখানে S2 হবে আর এখানে cos 0 ডিগ্রির মান 1, তাই আর লিখছি না, 0 ইজ ইকুয়াল টু কী হবে ল্যামডা এল বাই এপসাইলন হবে, ঠিক আছে। তাহলে আমি কি পাচ্ছি এখানে, সো বা এই ডিএস ইন্টিগ্রেশন S2 করলে কী পাবো, মানে S2 তলের পুরোটার ক্ষেত্রফল আমাদের হবে। S2 বলতে কি, ওই বাঁকানো তলটাকে বোঝানো হচ্ছে, বক্রতলকে বোঝানো হচ্ছে চোঙটার, আর চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত হয় 2πRL, তাহলে আমরা কি লিখে দেবো এখানে 2πRL লিখে দেবো। সো দিস ইকুয়াল টু কী হবে ল্যামডা এল বাই এপসাইলন হবে আমাদের, ঠিক আছে। তাহলে সো ই ইজ ইকুয়াল টু কী হবে আমাদের ল্যামডা বাই 2π এপসাইলন, ল্যামডা বাই 2π এপসাইলন ইন্টু কী হবে 1/r। সো ইটা আমাদের এরকমটা হবে। সো দুপাশ থেকে এল কেটে গিয়ে এরকমটা হয়েছে আমাদের। তাহলে এখানে দেখতে পাচ্ছি ই ইজ প্রপোর্শনাল টু কী হচ্ছে 1/r, এরকমটা হচ্ছে। সো ই ভেক্টর ইজ ইকুয়াল টু কী লিখতে পারি আমরা ল্যামডা বাই 2π এপসাইলন, ল্যামডা বাই 2π এপসাইলন ইন্টু কী হবে 1/r, আর অভিমুখটা কোন দিকে হবে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে। সো ই ভেক্টর ইজ ইকুয়াল টু এইটা আমাদের দাঁড়ালো।
সো আগেরবার কি পেয়েছিলাম, ই ভেক্টর ইজ ইকাল টু কী পেয়েছিলাম, ল্যামডা বাই 2 পাই এপসাইলন ইন্টু আর স্কোয়ার বাই এ স্কোয়ার, সরি আর বাই এ স্কোয়ার আর ক্যাপ, আর এবার এটা কে পেলাম। তাহলে ব্যাসার্ধের থেকে কম দূরত্বে, ব্যাসার্ধের থেকে কম দূরত্বে আমরা দেখলাম ইটা ইজ প্রপোর্শনাল টু আর ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে ইজ প্রপোর্শনাল টু 1/r। ঠিক আছে, এই দুটোকে যদি আমরা গ্রাফে প্লট করে দেখাই তাহলে কি করে তোমার অক্ষ থেকে দূরত্বের সাথে সাথে তড়িৎ ক্ষেত্রটা চেঞ্জ হবে সেটার একটা আমরা গ্রাফ পাবো। তাহলে তাহলে ইকে আমরা এই বরাবর দেখাচ্ছি এবং এই অক্ষ থেকে দূরত্বের সাথে সাথে তড়িৎ ক্ষেত্র কী করে পরিবর্তিত হয় তার একটা আমরা গ্রাফ এরকম দেখাচ্ছি। তাহলে আমরা বলছি যে এই একদম অক্ষের উপরের একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের মান 0 হবে, কারণ আর এর ভ্যালু যদি 0 বসিয়ে দিতাম আগের ওই কেসে তড়িৎ ক্ষেত্রের মান 0 হয়ে যেত। তাহলে এইভাবে আমাদের তড়িৎ ক্ষেত্র 0 হবে এবং আমরা ব্যাসার্ধের সমান দূরত্বে যদি থাকি তাহলে দেখবো তড়িৎ ক্ষেত্র হাইস্ট পাবো। তাহলে আর সমান এ দূরত্বে তড়িৎ ক্ষেত্র আমাদের কী হবে, এখানে ম্যাক্সিমাম হবে। আমি যেই এ এর বেশি দূরত্বে যেতে থাকবো তড়িৎ ক্ষেত্রের মান আবার কী হতে থাকবে, এখানে হ্রাস পেতে থাকবে, যেহেতু 1/r এর সাথে সাথে চেঞ্জ হচ্ছে। তাহলে এইরকম একটা গ্রাফ আমি এখানে পাবো। সো ইটা আর এর সাথে সাথে এইভাবে চেঞ্জ হবে। তাহলে সেটাই আমি দেখালাম এখানে। এই গ্রাফগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আগের দিন আমি কিছু গ্রাফ করেছি, আজকে একটা দেখো করলাম। এই গ্রাফগুলো খুবই ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। ঠিক আছে, তাহলে এইটা আমরা তড়িৎ ক্ষেত্র বের করলাম। দেখো তাহলে একটা তারের ভেতরে বা বাইরে, অপরিবাহী তারের ভেতরে বা বাইরে তড়িৎ ক্ষেত্র কেমন হতে পারে সেটা আমি দেখালাম। এইটা অপরিবাহী ধরলাম আমরা, যদি পরিবাহী হতো, যদি এটা পরিবাহী তার হতো তাহলে কি হতো, পরিবাহীর ভেতরে জানবে তড়িৎ ক্ষেত্র সবসময় 0 হয়। তাহলে পরিবাহীর ভেতরে যদি তড়িৎ ক্ষেত্র 0 হয় তাহলে ভেতরে আমরা তড়িৎ ক্ষেত্র 0 দেখাতাম, শুধুমাত্র বাইরের অংশটুকু থাকতো। এই তারটা যদি একটা পরিবাহী হয়ে যেত, এটা আমি করাবো না ভালো করে তোমাদের, এটা জাস্ট বলে দিচ্ছি যে পরিবাহী তার হলে তার ভেতরে তড়িৎ ক্ষেত্র কী হতো, 0 হতো, ভেতরে তড়িৎ ক্ষেত্র থাকতো না, শুধুমাত্র কোন অংশে তড়িৎ ক্ষেত্র পেতাম, এই 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 সারফেস থেকে তড়িৎ ক্ষেত্র পাওয়া শুরু করতাম এবং তড়িৎ ক্ষেত্রটা এইভাবে ভ্যারি করতো। তাহলে যদি এটা পরিবাহী তার হতো তাহলে ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটা সেমই থাকতো, আর ব্যাসার্ধের থেকে ভেতরে অংশে তড়িৎ ক্ষেত্র কী হয়ে যেত, 0 হয়ে যেত। এটা পরিবাহী তারের জন্য হতো। ঠিক আছে, পরিবাহী তারের ভেতরে তড়িৎ ক্ষেত্র 0 হতো যদি এটা সুষমভাবে আয়িত হতো তারটা। আর বাইরে তড়িৎ ক্ষেত্র কেমন হতো, বাইরে তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটা কী থাকতো, সেমই থাকতো। ঠিক আছে, ওকে, তাহলে আমি আশা করি বোঝাতে পারলাম এটা। ঠিক আছে, ওকে, এইবার আমি যেটা করাবো তোমাদের আরও দুটো সংস্থার জন্য তড়িৎ ক্ষেত্র করিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের শেষ হয়ে যাবে তড়িৎ ক্ষেত্র বের করা সবগুলো। এইগুলো করলে আমাদের এনাফ, তারপরে আমরা কিছু অঙ্ক করবো, এখানে প্রবলেম করবো। ওকে, তাহলে দেখো, তাহলে এবার আমি যেটা করাবো সেটা হচ্ছে একটা সুষমভাবে আহিত সুষমভাবে আহিত সুষমভাবে আহিত সুষমভাবে আহিত অসীম দৈর্ঘ্যের পাতের জন্য তড়িৎ ক্ষেত্র বের করব। ঠিক আছে, সুষমভাবে আহিত অসীম দৈর্ঘ্যের একটা পাত আছে। ঠিক আছে, সেই পাতের জন্য আমরা তড়িৎ ক্ষেত্রটাকে বের করব। ঠিক আছে, তাহলে এর রাশিমালাটা কেমন হবে সেটা আমরা এখন দেখব। তাহলে এরকম ধরছি যে এরকমটা দেখছি আমরা যে এরকমটা আমাদের আছে, এই খুব পাতলা একটা পাত আছে। সেই পাতলা পাতে কি আছে, এরকম আধান সুষমভাবে বণ্টিত হয়ে আছে। আর আমি কি করতে চাচ্ছি, এরকম অনেক বড় আছে, অসীম দৈর্ঘ্যের তো কিছু হয় না অ্যাকচুয়ালি। ঠিক আছে, অসীম বিস্তৃত কিছু হয় না, আসলে যে পয়েন্টে তুমি তড়িৎ ক্ষেত্রটা বের করছো সেটা খুব কাছে আছে, সেটাই বোঝানো হচ্ছে যে অনেক বড় একটা দেয়াল, সেই দেয়াল জুড়ে চার্জ ছড়িয়ে আছে, আধান ছড়িয়ে আছে। ঠিক আছে, সেই সেই দেয়ালে আধান সুষমভাবে বণ্টিত হয়ে আছে। তাহলে তার দেয়ালটা অনেক বড়, তার থেকে যে পয়েন্টে তুমি তড়িৎ ক্ষেত্র বের করছো সেটা অনেকটা কাছে আছে। এই অসীম বলে ব্যাপারটাকে এইভাবে বোঝানো হয়। ঠিক আছে, যে পয়েন্টে তুমি তড়িৎ ক্ষেত্র বের করবে সেটা ওই তলটার খুব কাছে আছে, এটাই বোঝানো হচ্ছে। তাহলে সেরকম একটা পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র বের করতে চাচ্ছি আমি, তাহলে সেটা করার জন্য কী করছি, আমি এরকম একটা দেখো ডায়াগ্রাম আঁকছি এখানে, এরকম একটা ডায়াগ্রাম আঁকছি এখানে। ওকে, তাহলে আমার উদ্দেশ্য এই পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র বের করা, এই পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র বের করা। তাহলে পি পয়েন্টটা এই সারফেসটার এই যে একটা পাত আছে সেই পাতটার খুব কাছে আছে এবং পাতটা সুষমভাবে আহিত। তাহলে আধান এখানে এরকম সুষমভাবে বণ্টিত হয়ে আছে, আধান এখানে এরকম সুষমভাবে বণ্টিত হয়ে আছে। ঠিক আছে,
তাহলে আমি কি করেছি, আমি এই পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র বের করতে, এটা আমাদের পি পয়েন্ট, এই পি পয়েন্টে আমি তড়িৎ ক্ষেত্র বের করতে যাচ্ছি। তাহলে পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র বের করার জন্য আমি একটা এরকম চোঙকে কল্পনা করেছি, যে চোঙের একটা বৃত্তাকার অংশের উপর পি পয়েন্টটা থাকবে, চোঙের বৃত্তাকার অংশের উপর পি পয়েন্টটা থাকবে আমাদের। ঠিক আছে, কথা বুঝতে পারলে, যে চোঙের যে বৃত্তাকার অংশ তার উপর পি পয়েন্টটা আছে। তাহলে এরকম একটা চোঙ আমি ভাবলাম, এবং চোঙের বৃত্তাকার অংশের উপর আমার পি পয়েন্টটা আছে। ওকে, তাহলে এই পুরো চোঙটাকে আমি এবার ভাবছি আমার গাউসীয় তল। গাউসীয় তল সবসময় বদ্ধ তল হবে। তাহলে এই যে চোঙটা, সেটা আমরা বলছি তিনটে তল দিয়ে সীমাবদ্ধ। এইটাকে নাম দিচ্ছি আমি S1 তল আমার। এই যে বাঁকানো তলটা সেটাকে আমরা বলছি S2 তল, যে বক্রতল চোঙে সেটাকে বলছি S2 তল, আর এই দিকের এই তলটাকে বলছি S3 আমাদের। ঠিক আছে, তাহলে এইটার জন্য আমি কি করব, তড়িৎ ক্ষেত্র বের করব। কোথায় তড়িৎ ক্ষেত্র বের করব? পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র বের করতে চাচ্ছি। তাহলে এই পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র বের করার জন্য এরকম একটা গাউসীয় তল আমি কল্পনা করলাম এবার, এবং আধান এখানে ক্ষেত্র জুড়ে বণ্টিত হয়ে আছে। তাহলে এখানে আমি ধরছি যে ক্ষেত্রীয় আধান ঘনত্ব হচ্ছে আমাদের সিগমা, প্লাস সিগমাই ধরছি। সো ক্ষেত্রীয় আধান ঘনত্ব হচ্ছে আমাদের সিগমা, ক্ষেত্রীয় আধান ঘনত্ব হচ্ছে আমাদের সিগমা। ঠিক আছে, তাহলে এইভাবে আধান বণ্টিত হয়ে আছে এখানে। এইবার দেখো একটা জিনিস এখানে, দেখো এই যে চোঙটার কথা আমি ভেবেছি, এই চোঙটা কিন্তু এই তলটাকে ফুঁড়ে বেরিয়ে গেছে। দেখো, মানে আমি যেন একটা তোমার দেয়াল দিয়ে একটা রড, একটা নলকে যেন আমি একদম দেয়াল ভেদ করে ঢুকিয়ে দিয়েছি, সেই রকমভাবে আমি ভেবেছি, এইরকম একটা চোঙের কথা ভেবেছি। ঠিক আছে, তাহলে এখানে ক্ষেত্র আধান ঘনত্ব কত বলছি আমি? সিগমা। তাহলে ক্ষেত্র আধান ঘনত্ব যদি সিগমা হয়, এই তলে কতটুকু আধান আছে? তাহলে গাউসের সূত্র লিখতে গেলে কী করতে হবে? এই ক্লোজ সারফেস দিয়ে টোটাল নির্গত তড়িৎ ফ্লাক্স ইজ ইকুয়াল টু কী লিখতে হবে? এই তলে, এই গাউসীয় তলে আবদ্ধ তড়িৎ আধান, এটা একটা ক্লোজ সারফেস। ঠিক আছে, এই গাউসীয় তলে আবদ্ধ তড়িৎ আধান বাই কি লিখতে হবে? এপসাইলন। গাউসীয় তলে আবদ্ধ তড়িৎ আধান বাই এপসাইলন, সেইটা আমাকে লিখতে হবে। ঠিক আছে, এখন এই যে চোঙটা যেটা ফুঁড়ে বেরিয়ে গেছে, তার S1 আর S3 হচ্ছে বৃত্তাকার পৃষ্ঠ। এই বৃত্তাকার পৃষ্ঠগুলো আকারে খুব একটা বড় নয়, এগুলো আকারে ছোট ছোট করে ধরছি আমরা, ধরো সাপোজ খুব একটা বড় নয়। তো এই যে এইটার ক্ষেত্রফলকে আমি ধরছি ধরো ডেল্টা এস, আর এইটার ক্ষেত্রফলকে আমি কি ধরছি আমার ডেল্টা এস। সো S1 এর ক্ষেত্রফল কত? ডেল্টা এস। S3 এরও ক্ষেত্রফল আমি ধরছি ডেল্টা এস যেন। ঠিক আছে, তাহলে দুদিকে সেম সেম আছে, যেহেতু চোঙ তো, তাহলে এই দিকের বৃত্তাকার অংশ আর বা S1 এর যে বৃত্তাকার অংশ আর S3 এর যে বৃত্তাকার অংশ, দুটোরই ক্ষেত্রফল কী হবে? সেমই হবে। তাহলে সেটাকে আমি ডেল্টা এস করে এখানে ধরছি। তাহলে যদি তাই হয়, তাহলে এই অংশটুকুতে কতটুকু আধান আছে? এই যে বৃত্তাকার করে দেখালাম, একটু বোল্ড করে দেখালাম, এই অংশটুকুতে কতটুকু আধান আছে? তাহলে একক ক্ষেত্রফলে যদি সিগমা আধান থাকে, তাহলে ওই অংশটুকুতে কতটুকু আধান থাকবে? সিগমা ইন্টু ডেল্টা এস, এই পরিমাণ আধান ওখানে থাকবে। আর এই আধানটাই এই চোঙের ভেতরে আছে। তাহলে এইভাবে আমরা লিখতে পারি। আর এই যে টোটাল যে বদ্ধ তল, সেটাকে যদি আমরা তিনটে তলের সমবায় হিসেবে লিখি, তাহলে আমরা কি লিখতে পারি? যে ই ডট ডিএস, তিনটে S1 S2 আর S3। S2 বলতে বাঁকানো তলটাকে বোঝাচ্ছে, ওই ভেতরের ওই যেটা বৃত্তাকার দেখিয়েছি ওইটাকে আবার S2 ভেবো না। S2 হচ্ছে আমাদের এই বক্র তলটাকে বোঝাচ্ছি। একটা চোঙ কী দিয়ে গঠিত হয়? দুটো বৃত্তাকার তল আর একটা বক্রতল। তো সেই বক্রতলটাকে আমি S2 দিয়ে বুঝিয়েছি এখানে। ঠিক আছে, সো ই ডট ডিএস কী লিখতে পারি আমরা? S1 প্লাস কী লিখছি? ই ডট ডিএস কী লিখছি আমরা? ই ডট ডিএস S2 প্লাস কী লিখছি? ই ডট ডিএস S3, ই ডট ডিএস S3 ইজ ইকুয়াল টু কী লিখতে পারি আমরা? সিগমা ডেল্টা এস বাই হচ্ছে এপসাইলন, এরকমটা আমরা লিখতে পারি। এখন দেখো, এইখানে যদি আমরা একটা একক ধনাত্মক আধান রাখতাম, সেই একক ধনাত্মক আধানকে ওই প্লাস চার্জগুলো কী করছে? এরকম বাইরের দিকে বিকর্ষণ করছে। তাহলে ই এর অভিমুখ এরকম বাইরের দিকে ক্রিয়া করছে। ঠিক আছে, তাহলে ই এর অভিমুখ যদি এরকম বাইরের দিকে ক্রিয়া করে, সেটাকে আমরা কীভাবে দেখাতে পারি এখানে? তাহলে ই আমার ক্রিয়া করছে কোন দিকে? এরকম বাইরের দিকে ক্রিয়া করছে ই। তাহলে S1 এর অভিমুখ কোন দিকে? S1 এর অভিমুখ এই এন ক্যাপ বরাবর। S1 এর অভিমুখ এরকম অভিলম্ব বরাবর বাইরের দিকে। তাহলে S1 যেদিকে ক্রিয়া করছে, ই এর অভিমুখ সেই দিকে। এইখানেও তাই, এখানে ই যেদিকে ক্রিয়া করছে S3 ই এই দিক বরাবর ক্রিয়া করছে, মানে এই যে তলটা, সেই পাত থেকে বাইরের দিকে ক্রিয়া করছে। সেরকমভাবে এই S3-র অভিমুখ কোন দিকে? S3-র যে অভিমুখ দ্বারা যে N3 ক্যাপ ভেক্টর দিয়ে বোঝানো হচ্ছে, সেটাও এরকম বাইরের দিকে ক্রিয়া করছে। তাহলে ই ভেক্টর আর N3 ক্যাপ ভেক্টরটার অভিমুখও সেম দিকে।
অন্যদিকে এই S2 যে বক্রতলটাকে বোঝাচ্ছে তার অভিমুখ কোন দিকে, তার অভিমুখ কিন্তু এরকম এর সাথে লম্ব দিকে। তাহলে সেটাকে যদি আমি N2 ক্যাপ ভেক্টর দিয়ে বোঝাই তাহলে তার অভিমুখটা ই ভেক্টরের সাথে কোন দিকে আছে, লম্ব দিকে আছে। ঠিক আছে, তাহলে আশা করি জিনিসগুলো এখানে বোঝানো গেল। ঠিক আছে, ওকে। তাহলে N2 ক্যাপ দিয়ে বোঝানো হচ্ছে S2 অভিমুখ কোন দিকে, সেটা এরকম এরকম বাইরের দিকে ক্রিয়া করছে এবং সেটা কি ই ভেক্টরের সাথে কোন দিকে আছে, লম্ব দিকে আছে। তাহলে এই জিনিসগুলো যদি আমরা এখানে লিখি এবার, তাহলে আমরা কি লিখতে পারি যে ই ইন্টু কী হবে, ডিএস ইন্টু কী হবে cos 0, কারণ ই ভেক্টরটা যেদিকে আছে S1 এর অভিমুখ সেই দিকে, আর এ ডট বি করলে কী পাওয়া যায়, এ ইন্টু বি ইন্টু কী পাওয়া যায়, cos থিটা, এখানে থিটা হিসেবে কত হবে 0 ডিগ্রি। ঠিক আছে, সো S1 এরকমটা হবে, প্লাস কী হবে ই ইন্টু কী হবে ডিএস ইন্টু কী হবে S2 অভিমুখ কোন দিকে আছে, S2 অভিমুখ N2 ক্যাপ বরাবর, এবং N2 ক্যাপ ভেক্টরটা এর সাথে লম্ব দিকে আছে, তাহলে ই ইন্টু ডিএস ইন্টু কী লিখবো আমরা, কস কী লিখবো 90 ডিগ্রি লিখবো, এরকমভাবে লিখবো। তাহলে এখানে কী লিখবো S2 লিখবো। ঠিক আছে, প্লাস কী লিখবো আমরা ই ইন্টু ডিএস ইন্টু কী লিখবো, কস কী লিখবো 0 ডিগ্রি লিখবো। ঠিক আছে, সো S3 এটা আমাদের। ঠিক আছে, তাহলে এটা সমান আমি কি লিখবো যে সিগমা ডেল্টা এস বাই কী হবে এপসাইলন, এরকমটা হবে। তাহলে এই cos 90 ডিগ্রি মান 0 হয়, ওটা তোমাকে 0 দেবে। তাহলে কি হবে ই ইন্টু কী হবে, ই তো সেম আছে, আমরা ধরছি যে এই যে S1 আর S3 যে বৃত্তাকার তল দুটো, এই দুদিকেই তড়িৎ ক্ষেত্রের মান কি আছে, সমান সমান করে আছে। তাহলে আমরা সেটাকে কীভাবে লিখতে পারি যে ই ডিএস এখানে কী হবে S1 প্লাস কী হবে, এটা 0 হয়ে যাবে, প্লাস কী হবে এটাকে এখানে বাইরে নিয়ে আসবো। সো এখানে কি লিখতে পারি যে S3 এখানে কি হবে ডিএস, সো ইজ ইকুয়াল টু কী হবে সিগমা ডেল্টা এস বাই কী হবে আমাদের এপসাইলন হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি বা কি লিখতে পারি এখানে, সো এই ডিএস S1 যে বৃত্তাকার তলটা তার ক্ষেত্রফল আমি কত ধরেছি ডেল্টা এস, S3 যেটা তারও ক্ষেত্রফল কি ধরেছি ডেল্টা এস। তাহলে আমরা এখানে কি লিখতে পারি ই ডেল্টা এস, এখানে কি লিখতে পারি ই ডেল্টা এস। ঠিক আছে, সো দিস ইজ ইকুয়াল টু কী হবে সিগমা ডেল্টা এস বাই কী হবে এপসাইলন। তাহলে দুটো মিলে কত হবে যে 2E ডেল্টা এস ইজ ইকুয়াল টু কী হবে সিগমা ডেল্টা এস বাই হচ্ছে এপসাইলন। তাহলে ই ইজ ইকুয়াল টু কী হবে, ই ইজ ইকুয়াল টু হবে সিগমা বাই 2 এপসাইলন। সো ই ইজ ইকুয়াল টু কী হবে আমাদের সিগমা বাই 2 এপসাইলন। ঠিক আছে, তো ই ইজ ইকুয়াল টু হবে সিগমা বাই 2 এপসাইলন। আর এর অভিমুখটা কোন দিকে হবে, ওই তল থেকে বাইরের দিকে হবে। তাহলে আমরা কি বের করতে চাচ্ছিলাম যে এরকমভাবে যদি একটা তলে আধান সুষমভাবে বণ্টিত হয়ে থাকে তাহলে সেই তলটা অনেক অনেক জায়গা জুড়ে বিস্তৃত, অসীম দৈর্ঘ্যের একটা তলে যদি আধান এরকম সুষমভাবে বণ্টিত হয়ে থাকে তার কাছাকাছি একটা পয়েন্ট পিতে তড়িৎ ক্ষেত্র কোন দিয়ে ক্রিয়া করবে, এই তলটা থেকে এরকম বাইরের দিকে ক্রিয়া করবে। এবং এই পয়েন্ট, এটা যদি পি পয়েন্ট হতো আমার, সেই পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ এই বরাবর হতো এবং তার মান কত হতো সিগমা বাই 2 এপসাইলন। এই পি পয়েন্টটা কিন্তু তলটার খুব কাছে আছে, তাহলে ই ইজ ইকুয়াল টু হতো এইটা সিগমা বাই 2 এপসাইলন, আর অভিমুখ হতো কোন দিকে ই ইজ ইকুয়াল টু হতো সিগমা বাই 2 এপসাইলন ইন্টু কী হতো এরকম এন কাপ বরাবর। সো এইটাই হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্রের রাশিমালা, কার জন্য এরকম একটা অসীম দৈর্ঘ্যের একটা তলে যদি আধান সুষমভাবে বণ্টিত হয়ে থাকে তাহলে সেখানে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা হচ্ছে এইটা যে ই ভেক্টর ইজ ইকুয়াল টু কী হলো সিগমা বাই 2 এপসাইলন ইন্টু এন ক্যাপ, এরকমটা হবে আমাদের তড়িৎ ক্ষেত্রের রাশিমালা। ঠিক আছে, তাহলে আশা করি আমি এটা তোমাদের বোঝাতে পেরেছি। ঠিক আছে, এখন আমরা করব যে কোনো একটা পরিবাহী পৃষ্ঠে যদি আধান বণ্টিত হয়ে থাকে তাহলে পরিবাহীর কাছাকাছি পরিবাহীর পৃষ্ঠে তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটা কেমন হয় সেটা আমি তোমাদের বোঝাবো। এটাই লাস্ট আমাদের, আর আমরা করবো না। এই কয়েকটা সিস্টেম, এই যে কতগুলো বললাম, এই কয়েকটা আগে কতগুলো করিয়েছিলাম, বিভিন্ন চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য তড়িৎ ক্ষেত্র বের করেছিলাম তোমাদের, যে আধান বণ্টিত হয়ে আছে কয়েকটা সংস্থার ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র সেখানে বের করেছিলাম, আর গাউসের সূত্র প্রয়োগ করে কয়েকটা সংস্থার ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র বের করলাম, তার গ্রাফ দেখলাম। এইগুলো মনে রাখলেই তোমাদের হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করছি যে এবার আমরা একটা পরিবাহী পৃষ্ঠে তড়িৎ ক্ষেত্র কত হতে পারে, আহিত পরিবাহী পৃষ্ঠে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা কেমন হতে পারে সেটা দেখব। যে আহিত পরিবাহী পৃষ্ঠে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা, আহিত পরিবাহী পৃষ্ঠে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা। তাহলে আহিত পরিবাহী পৃষ্ঠে তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটা আমরা এবার দেখার চেষ্টা করব যে আহিত পরিবাহী পৃষ্ঠে তড়িৎ ক্ষেত্রটা আমাদের কেমন হতে পারে। সো আমরা একটা এরকম আহিত পরিবাহীর কথা ভাবছি, এইটা আমাদের একটা পরিবাহী পৃষ্ঠ যেন,
ঠিক আছে, তাহলে পরিবাহী পৃষ্ঠটা আহিত। এই পরিবাহী পৃষ্ঠে আমরা একটা ছোট অংশ নিচ্ছি, এই যে এই অংশটা নিচ্ছি, এটা হচ্ছে এর একটা ক্ষেত্রফল আছে, ধরো ডেল্টা এস, ধরো এর ক্ষেত্রফল। এবং আমি কী করছি, এরকম একটা চোঙ নিচ্ছি, এরকম একটা চোঙ নিচ্ছি, এরকম একটা চোঙ নিলাম, ঠিক আছে, এরকম একটা চোঙ নিলাম এখানে, ঠিক আছে। এই চোঙের যে দৈর্ঘ্য সেটা অ্যাকচুয়ালি খুবই কম ভাবা হচ্ছে, ঠিক আছে। আমি বড় করে দেখিয়েছি এখানে, কিন্তু অ্যাকচুয়ালি এরকমটা ছবিটা একটু ত্রুটি থেকে গেছে আমার। এই ছবিটাতে সবসময় এমনভাবে আঁকতে হয় যেন এই গোলগুলো, বৃত্তাকার অংশগুলো অনেকটা যেন বড় হয় এবং দৈর্ঘ্যটা যেন অনেকটা কম হয়, সেইভাবে আঁকার চেষ্টা করতে হয়, ঠিক আছে। যাই হোক, তাহলে মোটামুটি আমি করলাম, ঠিক আছে। এইবার দেখো, এই ওপরের সারফেসটাকে আমরা বলছি S1 সারফেস, বাঁকানো অংশটাকে বলছি S2, আর নিচের এটাকে বলছি S3, এরকমটা আমি বলছি, ঠিক আছে। একটা কথা সবসময় মনে রাখবে যে পরিবাহী পড়তে গেলে, আমি আগেও এটা একটু বলেছিলাম যে পরিবাহীর ক্ষেত্রে পরিবাহীতে আয়তন আধান ঘনত্ব কি হয়, আয়তন আধান ঘনত্ব 0 হয়। সো পরিবাহীতে আয়তন আধান ঘনত্ব, যেটাকে আমরা রো দিয়ে লিখি, সেই আয়তন আধান ঘনত্ব রো ইজ ইকুয়াল টু 0 হয়। আর রো যদি 0 হয় তাহলে পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র কত হবে, 0 হবে। এই দুটো কথা সবসময় মনে রাখবে যে পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র 0 হয় এবং পরিবাহীর অভ্যন্তরে আয়তন আধান ঘনত্ব 0 হয়, ঠিক আছে। তাহলে পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র কী হয়, 0 হয়, তড়িৎ ক্ষেত্র 0 হয় এবং পরিবাহীর অভ্যন্তরে আয়তন আধান ঘনত্ব কী হয়, আমাদের 0 হয়। কিন্তু আমি কি করতে চাচ্ছি, আমি এই পরিবাহীটাকে সুষমভাবে আহিত ধরছি, এই পরিবাহীটা যেন সুষমভাবে আহিত। তাহলে আধান কোথায় থাকে, আমি বলেছিলাম আধান পরিবাহীর এই পৃষ্ঠে অবস্থান করে, এই যে আধান পরিবাহীর পৃষ্ঠে আছে, ভেতরে নেই, আধান পরিবাহী পৃষ্ঠে আছে, পৃষ্ঠে আধান আছে, ঠিক আছে। তাহলে সেটাকে যদি এরকম একটু ভেতরে ভেতরে মনে হচ্ছে সেইভাবে না দেখি, আমি যদি বাইরের দিকে এরকম দেখাই যে আধান পরিবাহীর কোথায় থাকবে, পৃষ্ঠে অবস্থান করবে, ঠিক আছে। সো আধান পরিবাহীর কোথায় অবস্থান করবে, এরকম পৃষ্ঠে অবস্থান করবে, আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে এরকমের। পরিবাহীর অভ্যন্তরে আধান ঘনত্ব কী হয়, 0 হয়। তাহলে আধান এইভাবে পরিবাহীর আমি ধরছি পৃষ্ঠে ছড়িয়ে আছে, পৃষ্ঠে অবস্থান করছে। তাহলে এই রকম একটা গাউসীয় তল নিয়ে আমি এখানে একটা পয়েন্ট পি নেব, সেই পি পয়েন্টে আমি তড়িৎ ক্ষেত্রের রাশিমালা বের করতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে এবার আমরা সেরকমভাবে একইভাবে গাউসের সূত্র লিখবো যে ই ডট ডিএস, ঠিক আছে, ই ডট ডিএস ক্লোজ সারফেস ইজ ইকুয়াল টু কী লিখবো, টোটাল কতটা আধান আছে বাই এপসাইলন। তাহলে এইটার ভেতর, এই যে চোঙটা দেখিয়েছি এর ভেতর টোটাল কতটা আধান আছে, আধান তো অ্যাকচুয়ালি আছে তোমার ওই পৃষ্ঠটায়, ভেতরে তো আর আধান নেই। তাহলে পৃষ্ঠে যদি আধান থাকে, সেই পৃষ্ঠের ক্ষেত্রফল আমি কি বলছি, যে এটাকে বলছি জানো ডেল্টা এস ক্ষেত্রফলের একটা অংশ। তাহলে ডেল্টা এস ক্ষেত্রফল যদি হয় তাহলে পৃষ্ঠে কতটুকু আধান থাকবে, যদি আমরা ধরে নিই আধানের যে আধানের ক্ষেত্রীয় আধান ঘনত্ব যদি সিগমা বলি, তাহলে কতটুকু আধান এই চোঙটার ভেতরে আছে, সিগমা ইন্টু ডেল্টা এস, এই পরিমাণ আধান এই চোঙটার ভেতরে আছে, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা লিখতে থাকি তাহলে কত হবে আমাদের ই ডট ডিএস। এবার এই ক্লোজ সারফেসটাকে আমরা কি বলতে পারি, তিনটে সারফেসের সমবায়, S1 S2 আর S3, এই তিনটে নিয়ে এই পুরোটা গঠিত হয়েছে, ঠিক আছে। সো ডিএস আর কি হবে আমাদের S2 প্লাস কি হচ্ছে আমাদের ই ডট ডিএস S3, এই তিনটে নিয়ে আমাদের এই পুরোটা গঠিত হয়েছে, ঠিক আছে। তাহলে তিনটে নিয়ে আমাদের গঠিত হয়েছে এটা। সো দিস ইকুয়াল টু কী হবে, সিগমা ডেল্টা এস বাই কী হবে আমাদের এপসাইলন, এরকমটা হয়েছে আমাদের। এইবার দেখো S1 এর অভিমুখ কোন দিকে, এরকম বাইরের দিকে। সো এরকমটা আছে, আমি কি করতে চাচ্ছি, এই পরিবাহীটার পৃষ্ঠের খুবই কাছাকাছি একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র বের করতে যাচ্ছি। তাহলে যে পয়েন্টে আমি তড়িৎ ক্ষেত্রটা এখানে বের করতে চাচ্ছি সেই পয়েন্টটা কোথায় আছে, আসলে খুবই কাছে আছে পরিবাহী পৃষ্ঠের, পি পয়েন্টটা অ্যাকচুয়ালি খুবই কাছে আছে পরিবাহী পৃষ্ঠের, এটা মাথায় রেখো। সো বা আমরা এরকম লিখতে পারি তাহলে এখানে, তাহলে এই যে পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্রটা কাজ করছে সেটা কোন বরাবর কাজ করছে, সেটা কাজ করবে হচ্ছে, যদি পি পয়েন্টে আমি একক ধনাত্মক আধান রাখতাম তাহলে এই প্লাস চার্জগুলো সেই একক ধনাত্মক আধানকে কোন বরাবর বিকর্ষণ করতো, এই বরাবর বিকর্ষণ করতো। তাহলে ই এর অভিমুখ কোন দিকে, পৃষ্ঠ সাপেক্ষে কোন দিকে ক্রিয়া করছে, বাইরের দিকে ক্রিয়া করছে, পৃষ্ঠ সাপেক্ষে বাইরের দিকে ক্রিয়া করছে, এবং N1 ক্যাপের অভিমুখ আর ই এর অভিমুখ একই দিকে আছে। আর এই ভেতরে তো তড়িৎ ক্ষেত্র নেই, আমরা তো বলছি পরিবাহীর ভেতরে তড়িৎ ক্ষেত্রের মান কত, পরিবাহীর ভেতরে তড়িৎ ক্ষেত্রের মান হচ্ছে 0। তাহলে আমি যদি এই রেজাল্টটা লিখি এখানে তাহলে কি পাবো আমি, যে ই ডিএস ইন্টু কী হবে আমাদের কস 0 ডিগ্রি, কোন সারফেস সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশনটা করছি এখানে S1, প্লাস কী হবে
S2টা হচ্ছে আমাদের বাঁকানো তল। এখন এখানে একটা ঝামেলা আছে, এখানে আমি তোমাদের বলছিলাম যে এই আঁকাটা আমার ভালো করা দরকার ছিল। কেন আঁকাটা ভালো করার দরকার ছিল আমি বলছিলাম বলো তো, কারণ এই যে E.ds এই রেজাল্টটা আমরা অ্যাকচুয়ালি 0 পাবো। কী হিসেবে 0 পাবো? আমার বলা হচ্ছে যে আমি একটা পৃষ্ঠ, সেই পৃষ্ঠের পরিবাহী পৃষ্ঠের খুবই কাছের একটা পয়েন্টে তড়িৎক্ষেত্র বের করতে যাচ্ছি, যেন এই পয়েন্টটা এখানে আছে, এবং এই সারফেসটাকে, এই যে চোঙটাকে আমি দেখিয়েছি, সেই চোঙটাকে অ্যাকচুয়ালি আমার এইভাবে আঁকা উচিত ছিল, এইভাবে আঁকা উচিত ছিল। মানে এই যে চোঙটা আমি নিয়েছি, এই চোঙের যে দৈর্ঘ্য সেটা খুবই 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 কম, খুবই কম। এই চোঙটার দৈর্ঘ্য খুবই কম। তাহলে এই চোঙটার দৈর্ঘ্য খুবই কম হলে তুমি যখন এই ডিএস মানে কি হবে? ডিএস মানে হবে এই বাঁকানো অংশটা। বাঁকানো অংশটা মানে কি? 2πr/L। তাহলে এল আমি খুবই কম নিলাম, খুবই কম নিলাম, মানে এতটাই খুবই পাতলা নিলাম, একদম নেই বললেই চলে। তাহলে সেই হিসেবে আমরা বলছি এই ইন্টিগ্রেশনটা আমার থাকবে না। আর তো ভেতরে 0, তাহলে যদি 0 বসিয়ে দিই তাহলে এই ইন্টিগ্রেশনটা আমার থাকবে না। তাহলে এই দুটো ইন্টিগ্রেশনকে আমরা এইভাবে ক্যান্সেল আউট করে দেবো। বুঝতে পেরেছো কথাটা আমার? ঠিক আছে, তাহলে এইভাবে আমরা বলছি। ওকে, অথবা আরেকভাবে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে, দেখো S2-র অভিমুখ কীভাবে আছে? S2-র অভিমুখ আমার এরকম পারপেন্ডিকুলার আছে। সো S2-র অভিমুখ কোন দিকে আছে? N2 ক্যাপ বরাবর এরকম আছে। ঠিক আছে, S2-র অভিমুখ এরকম বাইরের দিকে। আর আমরা বলছি যে এরকম বাইরের দিকে ক্রিয়া করছে, তল সাপেক্ষে বাইরের দিকে হবে, মানে তলের অভিলম্ব বরাবর হবে। তাহলে আর ওই S2-র যে অ্যাঙ্গেল সেটা কত হয়ে যাবে? 90 ডিগ্রি। তাহলে সেই হিসেবেও তুমি বলতে পারো S2টা ক্যান্সেল আউট হয়ে যাবে, S3টাও এরকম ক্যান্সেল আউট হয়ে যাবে, কারণ তো ভেতরে নেই। ঠিক আছে, সেই হিসেবে ওটা ক্যান্সেল আউট হয়ে যাবে। বুঝতে পেরেছি কথাটা আমার? তাহলে সেই হিসেবে দেখছি যে এই ইন্টিগ্রেশনটা আমার কি হচ্ছে, থাকছে না। এই যে S2 তল সাপেক্ষে যে কত ফ্লাক্স নির্গত হচ্ছে সেটাও 0 হচ্ছে, আর S3 তল সাপেক্ষে কতটা ফ্লাক্স নির্গত হচ্ছে সেটাও 0 হচ্ছে। তাহলে S2 তল সাপেক্ষে কেন 0 হলো? ওই 90 ডিগ্রি দিয়েও তুমি বলতে পারো যে E × cos × ডিগ্রি হবে ওখানে। তাহলে ওগুলো আর আমি এখানে বললাম না। ঠিক আছে, সো একটাই শুধু আমার পড়ে থাকবে, বাকিগুলো এখানে 0 হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে এখানে আমাদের? সো এটা ইজিক্যাল টু কত লিখতে পারি আমি? সিগমা ডেল্টা এস বাই কী হবে আমাদের? এপসাইলন হবে। তাহলে এখানে আমরা কত লিখতে পারি? ইন্টিগ্রেশন দেবো, সো ডিএস S1 সাপেক্ষে, সো ইজিক্যাল টু কত হবে? সিগমা ডেল্টা এস বাই কী হবে আমাদের? এপসাইলন। তাহলে কী হয়ে যাবে দেখো এখানে, সো বা কী পাবো আমরা? ডেল্টা এস, S1 তলে যদি টোটাল ক্ষেত্রফল দেখি সেটাকে আমরা ডেল্টা এস বলছি, তাহলে এটা ইজিক্যাল টু কী হবে? সিগমা ডেল্টা এস বাই কী হবে? এপসাইলন। সো ইজিক্যাল টু কী হবে আমাদের? সিগমা বাই এপসাইলন। ডিরেকশন দিয়ে লিখলে কী হবে? ইজিক্যাল টু কী হবে? সিগমা বাই ডেল্টা এস ইন্টু কী হবে? এন ক্যাপ হবে। এন ক্যাপ মানে কি? তল সাপেক্ষে বাইরের দিকে ক্রিয়া করছে। পরিবাহী পৃষ্ঠে তড়িৎক্ষেত্রের অভিমুখ হয় তল সাপেক্ষে বাইরের দিকে, আর তল সাপেক্ষে বাইরের দিকে হওয়ায় S2 যে বাঁকানো তলটা তার সাথে এর অ্যাঙ্গেল হয়ে গেছে 90 ডিগ্রি। সেই হিসেবে E.ds S2 সাপেক্ষে আমাদের কি হয়ে গেছিলো? 0 হয়ে গেছিলো। ঠিক আছে, এর অভিমুখ এরকম তল সাপেক্ষে বাইরের দিকে ক্রিয়া করছে। তাহলে দেখো আজকে আমি আরও কয়েকটা সংস্থার জন্য তোমাদের তড়িৎক্ষেত্র বের করে দেখালাম। এই সবগুলো রেজাল্ট কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে পাতের জন্য আমরা পেয়েছিলাম সিগমা বাই 2s, আর এক্ষেত্রে পরিবাহীর এইটা যদি একটা পরিবাহী পৃষ্ঠ হয় সুসমবাহিত, যদি তোমাকে বলে এই পরিবাহীর পৃষ্ঠের ওপরে, ঠিক ওপরের একটা পয়েন্টে, খুবই কাছে, মানে একদম ওপরের একটা পয়েন্টে তড়িৎক্ষেত্র কত, তখন তুমি বলবে সিগমা, এখানে একটু ভুল লিখেছি আমি, সিগমা বাই কী হবে আমাদের? এপসাইলন হবে। ঠিক আছে, সিগমা বাই এপসাইলন ইন্টু এন ক্যাপ হবে। ঠিক আছে, তাহলে খুব কাছের একটা পয়েন্টে তড়িৎক্ষেত্র হবে এইটা, পরিবাহীতে পৃষ্ঠের খুব কাছের একটা পয়েন্টে তড়িৎক্ষেত্রের মান হবে এইটা আমাদের সিগমা বাই এপসাইলন ইন্টু এন ক্যাপ। কোন দিকে ক্রিয়া করবে? যদি পরিবাহীটা সব ধনাত্মক আধানে আহিত হতো তাহলে তড়িৎক্ষেত্রের অভিমুখ হতো বাইরের দিকে, তল সাপেক্ষে এরকম বাইরের দিকে। তাহলে এইভাবে কয়েকটা সংস্থার ক্ষেত্রে তড়িৎক্ষেত্রের রাশিমালা আমরা বের করলাম, তার গ্রাফ আমরা দেখলাম। এর পরের দিন আমরা কিছু কোয়েশ্চেন আমরা সলভ করব। ঠিক আছে, কিছু কোয়েশ্চেন আমরা এই তড়িৎক্ষেত্রের উপর সলভ করব। ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধুরা। ঠিক আছে, ভিডিও ভালো লেগে থাকলে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।